ভারতের আনন্দবাজার পত্রিকা দৈনিকটি একটি রিপোর্ট প্রকাশ করেছে, একটি সংবাদ প্রকাশ করেছে। সেটি থেকে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে শেখ হাসিনা দেশেই আছেন। 2024-এর বিপ্লবীরা বুদ্ধিজীবী দিবসের দিনটিতে কোথায় ছিলেন বা কোথায় আছেন? এক ধরনের ভয়ঙ্কর সন্দেহ বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ জন্মেছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু আমরা ছবিতে যেটা দেখতে পাই সেটা হলো প্রেসিডেন্ট খালি পায়ে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন, কিন্তু ডক্টর ইউনূস জুতা পায়ে দিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন। এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ আসলেই এখনো মরে যায় নাই। আওয়ামী লীগ কিন্তু সবাই একটা নেতৃত্বের জন্য, একটা ডাকের যে অপেক্ষায় আছে। আওয়ামী লীগ আজকে যে বুদ্ধিজীবী এই কবরস্থানে গেলাম, পুষ্পস্তবক অর্পণ করলাম, ওইখানেও কিন্তু আওয়ামী লীগ ছিল 10ই নভেম্বর। বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটছে বাংলাদেশে। হঠাৎ করেই প্রথম শাহবাগ, তারপর সারা দেশে ছড়িয়ে পড়লো এক ধরনের উগ্রতা, এক ধরনের ভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আগে তারা কখনো মাঠে ছিল। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, আমরা এইমাত্র খবর পেয়েছি শেখ হাসিনা বাংলাদেশের মধ্যেই রয়েছেন, তিনি বাংলাদেশ থেকে কোথাও যায়নি, এমনই কথা বলেছেন নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই কথাটুকু কতটুকু সত্য, এই ইনফরমেশনটুকু কতটুকু বিশ্বাসজনক, দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, অনেক সমালোচনার মধ্যে পড়েছে, সেটা হলো আজ ভোরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু আমরা ছবিতে যেটা দেখতে পাই সেটা হলো প্রেসিডেন্ট খালি পায়ে, সাধারণত খালি পায়ে যায় সবাই, গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন, কিন্তু ডক্টর ইউনূস জুতা পায়ে দিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন জুতা পায়ে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এবং এটা দিয়ে বিতর্ক হচ্ছে যে এটা কি তিনি ইচ্ছা করে করলেন নাকি অনিচ্ছাকৃত ভুল হয়েছে সেটা তার। কেউ কেউ বলছেন যে না, এই সরকার হচ্ছে স্বাধীনতা বিরোধী, ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধের সময় তিনি কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বাজারে চালু আছে। অবশ্য আমরা এটাও জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, আমেরিকা আছে, ওইসব দেশেও বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিসৌধে ফুল দেওয়া হয় এবং রাষ্ট্রনায়করা অনেকেই দেখছি আমরা জুতা পায়ে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এখন প্রশ্ন উঠেছে, তিনি কি সেই বিদেশি রাষ্ট্রনায়কদের ফলো করলেন, সেই হিসাবেই তিনি গেলেন জুতা পায়ে দিয়ে, নাকি বিষয়টি তিনি খেয়ালই করেন নাই, নাকি অন্য হিসাব? তো এটা নিয়ে সমালোচনা উঠেছে, যেহেতু তিনি প্রধান উপদেষ্টা, দেশ চালাচ্ছেন। তো এখন এটা নিয়ে সরকার হয়তো একটা ব্যাখ্যা দিতে পারে, কারণ জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন যে তিনি আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কিনা নাকি বিপক্ষে, নাকি এটা তিনি ভুল করে করেছেন, নাকি এটা তিনি ইউরোপের আমেরিকার চিন্তা করে করেছেন। এটা ক্লিয়ার হওয়া দরকার। আপনাদেরকে আমন্ত্রণ জানাই শেখ হাসিনা দেশেই আছেন তৃতীয় পর্বে। আজকের এই পর্বে দেশের যে বর্তমানে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতির পেছনের মূল কারণটি, একমাত্র কারণটি আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। তার আগে আমি কিছু প্রশ্ন উত্থাপন করব, যেগুলোর উত্তর হয়তো আপনি নিজেই খুঁজে নিতে পারবেন, বা সেই উত্তরগুলো আপনার কাছেই হয়তো আছে এবং হয়তো আপনাদের অনেকের মনেই এই প্রশ্নগুলো এসছে। নাম্বার 1 হচ্ছে যে শেখ হাসিনা ফোন পেলেন কি করে, তার হাতে সেলফোন আসলো কি করে? ভারত সরকার যদি তাকে আশ্রয় দিয়ে থাকে, তাহলে তো একজন আশ্রিতকে, এরকম দেশ ছেড়ে চলে যাওয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, যার ব্যাপারে নানা ধরনের অভিযোগ আছে, তাকে কি করে একটি দেশ মোবাইল ফোন ব্যবহার করতে দেয়? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ভারতে থাকলে তিনি কি করে বাংলাদেশে ফোন করেন, আমেরিকায় ফোন করেন বা যুক্তরাজ্যে ফোন করেন, যেটি গতকাল আপনারা দেখতে পেলেন যে যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে তিনি অডিও ফোন কল করেছেন। 3 নম্বর, তার হাতে একটি মোবাইল ফোন আছে, এতে কোনো সন্দেহ নেই, সেটি ভেরি ক্লিয়ার। তার হাতে যদি মোবাইল ফোন থেকে থাকে এবং তিনি যে অন্যদেরকে ফোন দেন, সেটি তো দিবালোকের মতো স্পষ্ট। সেক্ষেত্রে তিনি কি রাষ্ট্রপতি বা সেনাবাহিনী প্রধানকে নিয়মিত ফোন দিতে পারেন না? যোগাযোগ কি করেন না? আদেশ নির্দেশ কি তাদেরকে দেন না? এটি কি কেউ ভেবে দেখেছেন বা খতিয়ে দেখেছেন? 4 নম্বর, যদি তিনি ফোন দেন, তবে কি কোনো আদেশ নিষেধ নির্দেশ দেন না? সেগুলি কি সেই লোকগুলো পালন করে না? বা দেশে যে এত বিশৃঙ্খলা, তার কি শেখ হাসিনার নির্দেশেই কিনা? তারপরের প্রশ্নটি হচ্ছে, দেশে কি সব তার নির্দেশই ঘটছে? উপদেষ্টা নিয়োগ থেকে চাকরিতে ট্রান্সফার, আওয়ামী হিসেবে পরিচিতরা কেন উপদেষ্টা পরিষদে জায়গা পেল? আহত ছাত্র জনতারা কেন চিকিৎসা পাচ্ছে না? তাদেরকে আন্দোলন করতে হচ্ছে চিকিৎসার জন্য। ক্ষমতা আসলে কার হাতে? কে আসলে সবকিছু চালাচ্ছে? একটু ভেবে দেখলে উত্তর পেয়ে যাবেন। পরের প্রশ্ন, সরকারি অফিস, আদালত, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যদি আপনি যান, দেখবেন সব জায়গায় সাবেক প্রধানমন্ত্রীর ছবি ও নিউজ এখনো শোভা পাচ্ছে। তারপর নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, বিগত সরকারের যারা ছিলেন তারা কোথায়? সালমান এফ রহমান যেহেতু দেশেই আছেন, বাকিরাও কি দেশেই আছেন? শেখ রেহানা আসলে কোথায়? যদি ধরে নেই তিনি
শেখ হাসিনার সাথে ভারতে গিয়েছেন, তবে কি প্রশ্ন হচ্ছে তিনি কেন আশ্রয় প্রার্থী হবেন সেখানে? ওনার তো ইউকেতে ঘরবাড়ি, ছেলে মেয়ে সবই আছে, হয়তো ওনার পাসপোর্টও ইউকের পাসপোর্ট। তিনি কেন তবে শেখ হাসিনার সাথে স্বেচ্ছাবন্দী থাকবেন? যে অল্প কয়েকজন পালিয়ে গিয়েছে, তাদেরকে কলকাতায় বা ইউকেতে কোথাও কোথাও দেখা গেছে, বাকিরাও তো পালাতে পারতেন। কিন্তু তারা কি আসলে তাদের নেত্রীকে ছেড়ে পালাতে চাননি? অল্টারনেটিভ কোনো প্ল্যান ছিল? আপনার কি বিশ্বাস হয় সালমান এফ রহমান পালাতে চাইলে পালাতে পারতেন না? বা যদি ধরে নিই শেখ রেহানাও, আনিসুল হক, পলক, ওনারা যদি পালাতে চাইতেন তাহলে কি পারতেন না? সেনাবাহিনী কেন এতজনকে নিরাপত্তা দিয়ে রাখলো? তারা তো নিশ্চিত দিয়ে তখনই দেশ ত্যাগ করতে পারত। এয়ারপোর্ট তো তখন কেউ দখল করেনি, বর্ডারও কেউ সিলগালা করেনি। এই প্রশ্নের কি কোনো সদুত্তর আছে? বাকিরাও কেন ধরা পড়ছে না? শুধু ধরা দিলেই ধরা পড়ছে, অন্যথায় কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না। যারা ধরা দিচ্ছেন তারা হয়তো চিন্তা করছেন যে আত্মগোপনে থাকার চেয়ে পুলিশের কাছে থাকা বেশি নিরাপদজনক। তো পুলিশ বা জেল হেফাজতে মন্ত্রী এমপিরা যারা আছেন তাদের চিকিৎসার সুব্যবস্থাও আছে। ফিজিওথেরাপি নিতে আমরা দেখেছি সাবেক মন্ত্রী এবং তাদের চেলারা পিজি হসপিটালও পর্যন্ত গিয়েছেন, অথচ আহত ছাত্র জনতা 4 মাসেও সুচিকিৎসা পায়নি। আন্দোলন করতে হয়েছে তাদেরকে কাটা হাত পা চোখ নিয়ে। তবে কি পুরো প্রশাসন চলছে শেখ হাসিনার কথায়, আর ইউনূস সরকার পুতুল নাচ নাচছে, জনগণ দূর থেকে দেখছে এবং আওয়ামী লীগ তালি বাজাচ্ছে? কারাগারে বসে কালের কণ্ঠ একটি নিউজ করেছে, সেটি 19 তারিখ নভেম্বর। সেটি হচ্ছে যে কারাগারে বসে শেখ হাসিনার সাথে সালমান এফ রহমানের কথা। তো আমি নিশ্চিত যে সেনা প্রধান এবং রাষ্ট্রপতির সাথে শেখ হাসিনার নিয়মিতই যোগাযোগ আছে, শুরু থেকে, যেহেতু তার হাতে সেলফোন আছে এবং সেটি আমরা জেনে ফেলেছি। কোনো সচিব, এমনকি আওয়ামীপন্থী উপদেষ্টাদেরকে কি তিনি ফোন দেন না? হিন্দু নেতারা যারা ঝামেলা করার চেষ্টা করেছে বা করেছে তাদেরকে কি তিনি ফোন দেননি? সেটি কি তদন্ত করা হয়েছে এবং এটি কি বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে? ইলিয়াস হোসাইন সম্প্রতি দাবি করেছেন যে সেনা প্রধানের স্ত্রীর সাথে নাকি শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে সেনা প্রধানের সাথেই যোগাযোগে বাধাটা কোথায়? তার ওয়াইফের সাথেই কেন করতে হবে? সেটাও তো সম্ভব, এবং রাষ্ট্রপতির সাথেও তো যোগাযোগ সম্ভব, সেখানেই বা বাধা আছে কি? সরকার সহ সংশ্লিষ্ট অন্যরা এই প্রশ্নগুলো কি উত্থাপন করেছেন? জনগণের সামনে কি এই প্রশ্নগুলো করেছেন এবং সেগুলো কি প্রকাশ করেছেন? এই বিষয়গুলোর ভেতরে যে গোমর আছে। এখন কথা হচ্ছে যে রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধান যদি সরকারকে সহযোগিতা না করে থাকে, তবে সরকার কেন সরাসরি সেটি বলছে না, কেন প্রকাশ করছে না? সেটি কি ভয়ে? সম্প্রতি ৩য় মাত্রা অনুষ্ঠানে কয়েকদিন আগে বলা হয়েছে যে দেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। 4 মাস পরেও কেন দেশের পরিস্থিতি এমন উদ্বেগজনক? সবকিছুর পেছনে কিন্তু আসলে একটি মাত্র মোবাইল ফোন। তো সেই মোবাইল ফোনটি কার সেটি বুঝতে পেরেছেন, এবং আসলে কন্ট্রোল করছেন কে কন্ট্রোল করছেন দূর থেকে? আসলে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটছে বাংলাদেশে। এটা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটে বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান শীর্ষক একটি নিবন্ধ লিখেছেন ভারতের সাংবাদিক স্নিধেন্দু ভট্টাচার্য। 10 ডিসেম্বর তার লেখাটি দ্য ডিপ্লোম্যাটের অনলাইনে প্রকাশিত হয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনৈতিক গতি প্রকৃতি, প্রতিরক্ষা, গোয়েন্দা, পরিবেশ সহ নানা বিষয়ে প্রতিবেদন করে থাকে এই সাময়িকী। প্রথম আলো এটি প্রকাশ করেছে, আরো কয়েকটি অনলাইনে দেখলাম। এটা আসলে মানে আমার নিজেরও খুবই অবাক লাগছিল যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর, তার আগে থেকে অবশ্য হয়তো তখন অতটা নজরে আসেনি আওয়ামী লীগের সময়, কিন্তু 5ই আগস্টের যে পট পরিবর্তন হলো তারপর হঠাৎ করেই প্রথম শাহবাগ, তারপর সারা দেশে ছড়িয়ে পড়লো এক ধরনের উগ্রতা, এক ধরনের ভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আগে তারা কখনো মাঠে ছিল না। এখন এই যে দাবি দাওয়া নিয়ে মাঠে আসলো এবং ইসকনের যে চিন্ময় দাস গ্রেপ্তার হবার পর ভারত যেভাবে রিয়াক্ট করলো, তাতে বোঝা যায় যে ভারত এই সংগঠনকে স্বীকৃতি দিতে চায়। সেই চিন্ময় দাস বাংলাদেশের নাগরিক নাকি কোন দেশের নাগরিক সেটা বড় কথা না। তো সুতরাং বাংলাদেশ অ্যাকশন নিচ্ছে তার আইন অনুযায়ী, তার দেশের নাগরিকদের বিরুদ্ধে। কিন্তু ভারত এটা দেখছে যে হিন্দু মানে সম্প্রদায়ের উপরে বা হিন্দু সংগঠন, যে সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা করে, যে সংগঠনের জন্ম ভারতের মাটিতে, সেই ভারতের মাটিতে কোনো সংগঠনের নেতাকে কর্মীকে গ্রেপ্তার করা হবে, এটা ভারত সহ্য করবে না। তার মানে হচ্ছে এক অর্থে আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ। এখন ভারতের মাটিতে যদি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির জন্ম হয় এবং তারা যদি রাজনৈতিক কার্যকলাপ করে, তখন যদি পুলিশ অ্যাকশন নেয়, তখন কি বাংলাদেশ বলবে যে না, তাদের উপর কিছু করা যাবে না, তারা আমাদের লোক? বিষয়টা তেমনটাই হয়ে যাচ্ছে। এবং তাদের যে জঙ্গিত্ব, যে মনোভাব বহিঃপ্রকাশ চট্টগ্রামে বিশেষ করে দেখা গেল যে একজন দোকানদারকে যেভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো যৌথ বাহিনীর কাছ থেকে এবং তাদের উপর হামলা করলো, তাতে সেনা কর্মকর্তা, সদস্য এবং পুলিশ আহত হলো, তখনই কিন্তু বোঝা গেল যে তাদের মানে জঙ্গিত্ব। অন্যদিকে চিন্ময় দাসকে আদালত যখন অর্ডার দিল যে তার জামিন নাকচ, তাকে কারাগারে যেতে হবে, তখন যেভাবে শুয়ে পড়লো, যেভাবে বিক্ষোভ করলো, তারপরে আমিনুল একজন আইনজীবীকে যেভাবে কুপিয়ে হত্যা করলো, এতে বোঝা যায় যে একটা ওই বিজেপির যে হিন্দুত্ববাদী আদর্শ, যেটা উগ্র, তারই কিন্তু ধারা। ভারতে যে সমস্ত উগ্রবাদী সংগঠন আছে
তাদের শাখা প্রশাখার মতনই বাংলাদেশের এই ইসকন সহ অন্যদের কার্যক্রম আপাতত সেটা মনে হচ্ছে। এর বাইরেও তারা নানা সংগঠনের নাম দিয়ে এগুলি করছে, ইসকন শুধু সেটা না। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতো সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। বিক্ষোভকারীদের স্লোগানে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া এবং তাদের ব্যাপারে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। তবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের কারো কারো মুখে ছিল জয় শ্রীরাম, রামের জয় স্লোগান। ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত একটি স্লোগান এটি। এটা কিন্তু জয় শ্রীরাম সব দল সংগঠন দেয় না, কোনো যারা হিন্দুত্ববাদী উগ্র তারা কিন্তু দেয়, তার সঙ্গে কিন্তু এটা মিলে যাচ্ছে। বিক্ষোভের তৃতীয় দিন অর্থাৎ 9ই আগস্ট থেকে 11ই আগস্ট বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয়। নিহার হালদার, জুয়েল আইচ অর্ক, জয় রাজবংশী, রনি রাজবংশী এবং প্রদীপ কান্তি দে সংগঠনটির সমন্বয়ক ও প্রধান মুখপাত্র হিসেবে আবির্ভূত হন। এদিন গঠিত হয় BHJM এর ফেসবুক গ্রুপও। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অর্থাৎ RSS এর সহযোগী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের নামের অদ্ভুত মিল রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির আদর্শিক সংগঠন সাংগঠনিক গুরু হলো এই RSS। HJM এর অনেক নেতাই বিজেপির হয়ে কাজ করেন। তার মানে হচ্ছে এখানে একটা ইন্ধন আছে, এখানে পরিষ্কার যে বিজেপির পক্ষে বা RSS এর পক্ষে এখানে কোনো সংগঠন, এই সংগঠনগুলো ছিল হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, মানে তাদের ভেতরে তারাও ভর করেছে এবং তারা ছোট ছোট গ্রুপ করে তারা অ্যাক্টিভ হয়েছে। ফলে অদূর ভবিষ্যতে এখানে এক ধরনের যেই ধর্মীয় সম্প্রীতি সৌহার্দ্য সেটা কিন্তু ব্যাঘাত করার জন্য এইসব সংগঠনের উগ্রতা যথেষ্ট। 2024-এর বিপ্লবীরা বুদ্ধিজীবী দিবসের দিনটিতে কোথায় ছিলেন বা কোথায় আছেন সে বিষয়ে অবশ্যই কিছু মন্তব্য আমার রয়েছে, কিছু কথা রয়েছে। তার আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের প্রতি আমাদের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এবং হাতে গোনা কয়েকজন উপদেষ্টা। তাদের মধ্যে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে কি বলেছেন সেটি একটু আপনাদেরকে জানাতে চাই আলোচনার সুবিধার্থে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন গণমাধ্যমকে, শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউশন বা ধারাবাহিকতা ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। আমাদের তরুণরা ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেটাই যেন সবার প্রত্যয় হয়। আর আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে। এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। ডক্টর ইউনূসের পুরো টিম আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি। এই যে প্রেস সচিব শফিকুল আলমের যে শেষ মন্তব্যটি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরো টিম আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি, এই কথা বারবার তাদেরকে বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? এক ধরনের ভয়ঙ্কর সন্দেহ বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ জন্মেছে যে বর্তমান সরকার কি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, লালন করে। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রশ্নগুলো উঠেছে এবং বারবার সেটি তাদের মুখ থেকে বের হতে হচ্ছে, না না আমরা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি। করলে ভালো কথা, কিন্তু বাস্তবতা কি বলছে? যে জুলাই গণ অভ্যুত্থান বা আগস্ট গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে অধ্যাপক আসিফ নজরুল যে কথাগুলো বলেছেন, যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের শহীদ বুদ্ধিজীবীরা, আমাদের 30 লাখ শহীদ, তারই কন্টিনিউশন জুলাই গণ অভ্যুত্থান। আসলে কি তাই? আমরা সাধারণ মানুষ, যেহেতু এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল, সাধারণ মানুষ সেটি মনে করেছিল। এবং এই জায়গায় একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আমি আবারও, যেটি প্রায় আমি 7 জানুয়ারি নির্বাচন আগে বলেছি। কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম একটি কথা বলেছিলেন, গণতন্ত্রকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যায় না। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল, তারা মুক্তিযুদ্ধের কথা বারবার আউড়ে আসছিল, সেই কথাই তিনি বলেছিলেন যে এভাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যায় না। ঠিক এই জায়গা থেকেই আমাদের সাধারণ মানুষের প্রশ্ন যে হ্যাঁ, আমরা মনে করেছিলাম 71-এর চেতনা ধারণ করেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছিল, কিন্তু এখন আমরা অনেকেই কনফিউজড। সরি ডক্টর আসিফ নজরুল, সরি মিস্টার শফিকুল আলম, আপনারা যা বলছেন আমরা সর্বান্তকরণে তা মেনে নিতে পারছি না। তার কারণ যে ছাত্রদের কথা বলছেন, যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তারা কোথায়? সেই বিপ্লবীরা শহীদ বুদ্ধিজীবী দিবসে কোথায় আছেন? তাদেরকে আমরা দেখেছি বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করতে। আমি যদি এক এক করে নাম বলি,
উপদেষ্টা পরিষদের যে 3 মহানায়ক, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী মাস্টার মাইন্ড মাহফুজ আলম কোথায়? তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিডিংয়ে যিনি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, তাকে কি আমরা দেখেছি? স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা অন্যতম ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে কি আমরা দেখেছি? শুনলাম কেউ কেউ নাকি অসুস্থ, কেউ কেউ আসেননি এমনিতেই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যদি বলেন সবাইকে কি উপস্থিত থাকতে হবে, হ্যাঁ, আমি অন্তত আজকের এই দিনে এটুকু আশা করেছিলাম ছাত্র সমন্বয়করা সবাই উপস্থিত থাকবেন। যেহেতু একটা বিতর্ক তৈরি হয়েছে তাদেরকে নিয়ে, ৭১-এর চেতনা আছে, ২৪-এর চেতনাকে বড় করে দেখা হচ্ছে, সেই জায়গা থেকে তাদের থাকাটা জরুরি ছিল। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ কিংবা সামনে সারির অন্য সমন্বয়করা কোথায়? তারা কেন আসেননি? কি কারণে আসেননি? তার মানে কি আমরা এমন করে সিদ্ধান্ত উপনীত হব যে তারা ৭১-এর চেতনা সত্যি সত্যি ধারণ করেন না বিধায় আসেননি? এবং বিশেষ করে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর এই যে প্রথম শহীদ বুদ্ধিজীবী দিবস, একটা প্রথম রাষ্ট্রীয় দিবস, সেই দিনটিতে তো অবশ্যই ছাত্র সমন্বয়ক এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে যারা সরকারের প্রতিনিধিত্ব করছেন তাদের তো অবশ্যই থাকার কথা ছিল। আমি ঠিক কনফার্ম নই। শুনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গঠিত হলো যে জাতীয় নাগরিক কমিটি, তার সদস্য সচিব আরিফ সোহেল মিরপুরে গিয়েছিলেন। আমি জানি না, আমি শুনেছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ কেউ গিয়েছেন খুব ঘটা করে, যেমন যে কোনো কিছুতে তারা ডাক দিলে হাজার হাজার মানুষ জমায়েত হওয়ার কথা, তেমন কোনো আয়োজনকে আমরা দেখেছি? নিঃসন্দেহে নয়। যারা গেছেন তারা কি কেউ কেউ ব্যক্তি উদ্যোগে গেছেন? অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শহীদ পরিবারে অনেকে ছিলেন কিংবা ৭১ চেতনা ধারণ করেন, কিন্তু তারা হয়তো কোন ঠাসা ব্যক্তিগত উদ্যোগে গেছে কিনা সেটি বড় প্রশ্ন। যেমন গণ অভ্যুত্থানে অনেক আওয়ামী পরিবারের সদস্যদের সরব উপস্থিতি ছিল, তারা রাজপথ কাঁপিয়েছিল, দায়িত্ব নিয়ে বলছি। ঠিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ৭১ চেতনা ধারণ করেন না কেউ নেই, নিশ্চয়ই এমনটা নেই। তাদেরই কেউ কেউ হয়তো গেছেন। আমি খুশি হব, আমি যে সন্দেহটি প্রকাশ করছি, আমি যে ইনফরমেশনগুলো পেয়েছি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আমি খুব খুব খুশি হব যে আমার ইনফরমেশনগুলোর জন্য যদি মিথ্যে হয়ে থাকে, ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আমি জাতির কাছে ক্ষমা চাইতে এতটুকু দ্বিধাবোধ করব না যে আমি ভুল ইনফরমেশন দিয়েছি। যাদের জেনেছি তারা জাননি, এবং যারা গেছেন আবার উপদেষ্টার মধ্যে তাদের কেউ কেউ নাকি আবার মানে অধিকাংশই ভুল দেননি। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থা। আর শেখ হাসিনা বাংলাদেশের মধ্যেই আছে, তিনি কোথাও যায়নি এমনই দাবি করা হইতাছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি এমনটাই বলেছে। দর্শক শ্রোতা, বিশেষ ধরনের প্রতিবেদনমূলক ভিডিও আপনারা দেখতে পারলেন। এই প্রতিবেদনমূলক ভিডিওগুলোতে এমনই একটা আলোচনা করা হচ্ছে। যাক, এই ঘটনাটা হয়তো বেশি সত্য না, শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে নেই, তিনি ভারতে অবস্থান করতেছেন। তো এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।